বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্র দল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় এক মুহূর্ত থাকতে পারেন। বর্তমান শাসক গোষ্ঠী সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নিব না, কিন্তু ইনশাল্লাহ আমি আবার দেখতে পাচ্ছি বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল গণতন্ত্র থেকে সরে গিয়েছে। দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দীর্ঘ 27টি বছর ব্রিটিশার কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন, কোনোদিন কিন্তু আপোষ করেননি। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে গণ অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে, এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। বাংলাদেশের প্রথম আমরা দেখে এসেছি ঐক্যমত কমিশন থেকে সংস্কারের পক্ষে, জুলাইয়ের পক্ষে আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আন্তরিক ছিল, এবং জুলাই সনদের পক্ষে সর্বদা কণ্ঠস্বর সবার আগে রেখেছেন আল্লামা মামুনুল হক। ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা। ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। দেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ, এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা ঐক্যবদ্ধ আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথের এই সংগ্রাম চালিয়ে যাব, যতক্ষণ না সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে ইচ্ছুক হয়। আর সরকার যদি গায়ের জোরে, 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। ফলে এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই দেশে স্থিতিশীলভাবে এই দেশের সমস্যার সমাধান হোক। সরকার যত দ্রুত গণরায় মেনে নেবে, তত দ্রুত সরকারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাষ্ট্রমন্ত্রীর কথা কেউ শুনে না। ছাত্রের জায়গায় ছাত্র আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। যুবর জায়গায় যুব ঠিকই আছে, লীগের জায়গায় দল হয়ে গেছে। এই গুপ্ত 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 শব্দ বলে বাংলাদেশের জাতিকে দ্বিধা বিভক্ত করলো কে? আমি জানতে চাই, কে সেই ব্যক্তি যিনি গুপ্ত গুপ্ত বলে আমাদের মধ্যেই দ্বিধা ছড়িয়ে দিল? পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংসদে নেতৃবৃন্দ কথা বলছেন আমাদের পক্ষে, 11 দলের। আমরা আছি রাজপথে, ঠিক তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। তলাবিহীন ঝুড়ি, সেই বিএনপির কোন মেরুদণ্ড নাই। আর একটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সংসদে জনগণের টাকা ব্যয় হচ্ছে 1,63,00,000 টাকা। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে।
কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকেই মনে করেন আপনারা মহাজন হয়েছেন। এই দেশে বহুত মহাজন আপনাদের আগেও ছিল, কেউ টিকতে পারে নাই। সুতরাং আপনারা যদি মনে করেন নতুন মহাজন হয়ে এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন, তাহলে আপনাদের সাবেক মহাজন যে দিল্লিতে বসে আছে তার সাথে আগেই কথাবার্তা বলে কোথায় গিয়ে থাকবেন সেটা পরিষ্কার করেন। বাংলাদেশ জামাতে ইসলাম যদি কালকে বলে 50 লাখ লোক ঢাকায় আসে, আপনার নাই পুলিশ, আপনার নাই বিডিআর, আপনার ছাত্র দল দেখলে সেগুলো হচ্ছে ভাড়াটিয়া, আপনি ক্ষমতায় এক মুহূর্ত থাকতে পারবেন না। 91% মুসলমানের দেশে কেন আমাদেরকে বলতে হবে ইসলামিক জয়যুক্ত হবে? এটা কি আমাদের জন্য দুর্ভাগ্য না? 91% তো মুসলমান, তাহলে মুসলমানের দেশে আবার ইসলামিক পার্টি এই কথা বলতে হবে কেন? আবার অন্যরা আমাদের বলতেছে জামাত ইসলাম থেকে ইসলামী নাম সরায় দেন, তাহলে কত বড় দুঃসাহস না? তাহলে বুঝতে হবে আমাদের ইমানের অবস্থা কোন জায়গায়। 91% মুসলমান যদি হয়ে থাকে, তাহলে তবে এমনি ইসলামী রাষ্ট্র, এখানে যে পার্টি থাকুক সেই তো ইসলামকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার কথা। তাহলে কেবলমাত্র জামাত ইসলাম কেন এই কথার দাবিদার, এই কথা প্রচার করতেছে, সমস্ত জায়গায় যাচ্ছে। হরিপুর যদি সিলেটে হয়ে থাকে তাহলে তো আমার তেল কম হওয়ার কথা না, কারণ আমার গ্যাসের সাথে অর্ধেক পেট্রোল আর অকটেন অলরেডি আসে মাটির নিচ থেকে, আল্লাহ সে নিয়ামত আমাদেরকে দিছে। বাকিটা আসে কোথায় থেকে? ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া থেকে, কখনো কখনো আমরা চায়না থেকেও নিছি। মাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে 72-এর সংবিধানের জন্য না, আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। সরকার প্রধান, আপনি কথা না বললে কথা কি বলবে? আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আপনি চুপ কেন? ইনসাফের বাংলাদেশে, তরুণদের বাংলাদেশে চুপ থাকা চলবে না। হাদিকে এই ধরনের এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে, কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি। রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না বলেছেন ইসহাক সরকার। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেওয়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই দিন পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার একইভাবে ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটাতে আমরা বেশি সময় নেব না। তিনি বলেন, সরকারকে আহ্বান করব, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, কথা বলার অধিকার ফিরিয়ে দিন, জনগণের মৌলিক ও মানবাধিকার ফিরিয়ে দিন, নতুবা আমরা রাজপথে নামতে বাধ্য হব। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন তিনি। যোগদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ইসহাক সরকার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়ে যাদের আমরা দেখেছি, এই ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সঙ্গে একত্রতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনী নিয়ে। তিনি বলেন, আমি যদিও বক্তা নই, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10 বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা, সহকর্মীকে হারিয়েছি। আমি দীর্ঘদিন ধরে দেখেছি এই এনসিপির মাধ্যমে বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি
এনসিপির মাধ্যমে এই দেশের মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। ইসাক সরকার আরও বলেন, আমি দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে শতাধিক মামলা ছিল। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের উপর নিপীড়ন চালানো হয়েছে, কিন্তু আমি কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। তিনি বলেন, আমি যে দলের সঙ্গে সম্পৃক্ততা ছিলাম, আজ দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা থেকে সরে গেছে। হয়তোবা তারা ভুলে গেছে 1400 শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না, এই ছাত্র জনতাকে আর দমাতে পারবে না। এখনো সময় আছে। আমি বলবো, আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। এনসিপিতে সদ্য যোগ দেওয়া এই নেতা বলেন, ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে, আমরা এখনো দেখতে পেলাম না এই সরকার সেই হত্যাকারীদের গ্রেপ্তার করেছে। পূর্বের সরকারও গ্রেপ্তার করেনি। কেন করেনি? কারা এর সঙ্গে জড়িত সে প্রশ্ন আজও রয়ে গেছে। আমি আবার দেখতে পাচ্ছি পূর্বের সেই অশুভ প্রভাব ফিরে আসছে। আমাদেরকে আবার আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে নামতে হবে। তিনি বলেন, আমি সব শাসনামলে কারাগারে ছিলাম, বিএনপির সময়, আওয়ামী লীগের সময়, সব আমলে। আমি সব শাসনামলে স্বৈরশাসন দেখেছি, সহ্য করেছি, কিন্তু কোনো বিদেশি শক্তি যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই শাসন এদেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না। ইসাক সরকার বলেন, আমার পরিবারের উপর অত্যাচার হয়েছে, জুলুম করা হয়েছে, তবুও আমার কারো প্রতি ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। আমি এই এনসিপির মাধ্যমে বুঝতে পেরেছি, এই দলের মাধ্যমেই এই দেশের জনগণের নিরাপত্তা, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আজ যদি ফ্যাসিবাদ টিকে থাকতো, যদি শেখ হাসিনা পালিয়ে না যেতেন, তাহলে হয়তো আমাদের জেলে পচতে হতো অথবা ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। এনসিপির কারণে